ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের আটপুরা নামে এক গ্রামে নিয়ে যাব। ওই যে দেখছো নদী, আর তার পাশে রয়েছে সুন্দর গ্রাম, চারদিকে সবুজ গাছগাছালি দিয়ে ঘেরা। সেই গ্রামেই রয়েছে আটপুরা গ্রামের সব থেকে মিষ্টি আর সাহসী মেয়ে মিমি। একদিন ওই মিমির সঙ্গেই ঘটল এক অদ্ভুত ঘটনা। চলো দেখি। কিরে মিমি, এখনো খেলা করছিস? এত বেলা হয়ে গেল, তাড়াতাড়ি স্নান সেরে নিবি কোথায় তা নয়। আচ্ছা তুই খাবি কখন? তোর বাবারও তো এতক্ষণে চলে আসা উচিত ছিল। কেন যে এত দেরি করছেন? আমি আর একটু খেলি না মা, বাবা চলে এলে চলে যাব। কই গো, কোথায় গেলে সব? ওই তো বাবা এসে গেছে। কি মজা কি মজা, বাবা এসে গেছে। ওমা, বিকাশ বাবু আপনিও এসেছেন? আসুন আসুন, অনেক দিন পর এলেন। হ্যাঁ, এবার আমার আর বিকাশের ছুটিটা একসঙ্গেই পড়লো, তাই ও বলল এবারের ছুটিটা আমাদের সঙ্গেই কাটাবে। তাই কি বৌদি, না বলে হঠাৎ করে এসে কেমন চমকে দিলাম। তা বেশ করেছেন। এমনিতে তো মিমির বাবা কাজে চলে গেলে আমি আর মিমি একাই থাকি, তাই কেউ এলে দুদণ্ড কথা বলার সুযোগ পাই। ভালোই করেছেন। ওই বাক্সটা কি আছে কাকু? এতে হাতি আছে, হাতি। হাতি? ধ্যাৎ, ওইটুকু বাক্সে হাতি কখনো থাকতে পারে নাকি? এ হাতি যে সে হাতি নয়, একেবারে পাখনাওয়ালা হাতি। কই দেখি দেখি দেখি। না এখন না, আমি ঠিক সময় তোমায় দেখাবো। আগে তোমরা হাত মুখ ধুয়ে নাও, পরিষ্কার হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর নয় বসে গল্প করা যাবে। আমি খাবার আনছি। কাকু কাকু, আমায় দেখাও না ওই বাক্সটার ভিতরে কি আছে। আগে তোমায় যে চোখটা বন্ধ করতে হবে মিমিমা। আচ্ছা আচ্ছা, আমি চোখ বন্ধ করলাম, এবার বলো কি আছে। কি বাবা, এটা আবার কি গো? এটা কি গো কাকু? এটা একটা পাখি, যদিও এখন পাখির বাচ্চা, কিন্তু দেখতে একটা বড় পাখির মতোই। তাই তো তোমায় হাতি বলেছিলাম, মানে পাখিদের হাতি। আরে আর বলো না, বিকাশের যত আজব কাণ্ড। গত পরশু আমরা গিয়েছিলাম বেগমপুরের কাছে ম্যানগ্রোভ জঙ্গলে। সেখানকার ফরেস্ট অফিসে আমাদের মিটিং ছিল। মিটিং শেষ হতে রাত হয়ে যায়, তাই সেদিন ঠিক হয় যে আমরা ফরেস্ট অফিসের বাংলোতেই থেকে যাব। বনের পথে হেঁটে যাচ্ছি, এমন সময় একটা অদ্ভুত ডাক শুনতে পাই। ঠিক যেন কেউ আমাদের পেছন থেকে দাঁড়াতে বলছে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি যেন একটা ডাকলো মনে হলো না? তাই তো মনে হলো, নাকি আমাদের মনের ভুল? এতটা ভুল শুনলাম দুজনে, কি জানি। চলো আর বেশিক্ষণ এখানে না দাঁড়ানোই ভালো, অন্ধকার হয়ে আসছে। আমরা দুজনে তাড়াতাড়ি হেঁটে ফরেস্ট অফিসের বাংলোতে চলে আসি। কিছুক্ষণ পর একটা খসখস আওয়াজ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি, এ অনিল, কি যেন একটা নড়ে উঠলো না? কোথায় কোথায় বলো তো? আরে আরে ওই দেখো অনিল, ওই সামনের গাছটার ঠিক তলায়। এটা কি পাখি বিকাশ? আগে তো এরকম অদ্ভুত পাখি আমি কখনো দেখিনি। পাশে দেখো, ডিমের খোলাগুলো একই রকম সাদা ধূসর রঙের ছড়িয়ে পড়ে আছে। তার মানে পাখিটা কিছুক্ষণ আগে ডিম ফুটে বেরিয়ে এসেছে। কিন্তু অন্যান্য পাখির ছানার তুলনায় এটা বেশ আকারে বড়। আমিও এরকম অদ্ভুত পাখি প্রথম দেখছি। কি করব বুঝতে পারছি না। এখানে এই অবস্থায় ফেলে রাখলে অনিল, যদি পাখির বাচ্চাটা মারা যায় তাহলে কি করবে ভাবছো? আমার মনে হচ্ছে কি অনিল, এটা কোনো সাধারণ পাখি নয়। একটা কাজ করি, এই পাখিটাকে আপাতত আমাদের বাংলোয় নিয়ে যাই। কাল তো আমরা তোমাদের গ্রামে বেড়াতে যাচ্ছি, একেও না হয় সঙ্গে নিয়ে যাব। তারপর এর ওপর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে একে আবার বন দপ্তরের হাতে তুলে দেওয়া যাবে। কিন্তু কোনো ঝামেলা হবে না তো? ফরেস্ট অফিস থেকে কোনো অবজেকশন আসবে না তো? আরে তখন কিছু একটা ভেবে বললেই হবে। আপাতত ওর একটু যত্নের প্রয়োজন। এখানে থাকলে হয়তো বিনা যত্নে ছানাটা মরেই যাবে।
বিকাশ তাড়াতাড়ি পাখিটাকে হাতে তুলে নিয়ে বাংলোয় আসে। সারা রাত পাখিটা আমরা আমাদের কাছেই রেখে দিই। পরের দিন সকালে বিকাশ একটা খাঁচার মতো দেখতে বাক্স নিয়ে আসে। এই দেখো অনিল, অনেক কষ্টে ওই সামনের আদিবাসী গ্রাম থেকে এই বাক্সটা নিয়ে এলাম। এতে পাখির ছানাটাও ভালো থাকবে আর ওকে কেউ বাইরে থেকে দেখতেও পাবে না। যাই বলো বাপু, এইভাবে জঙ্গল থেকে বলা নেই কওয়া নেই দুম করে একটা পাখির ছানা তুলে নিয়ে চলে এলে, এটা কিন্তু মোটেই ঠিক করনি। তাও যদি পাখিটা দেখতে সুন্দর হতো। কি বিচ্ছিরি দানবের মতো দেখতে, ইস, আমার দেখেই গা হিম হয়ে যাচ্ছে। এখনই এরকম ভয়ঙ্কর দেখতে, এরপর না জানি কি হবে। মা, পাখিটা আমার বন্ধু হতে চাইছে, আমার ওকে খুব ভালো লেগেছে। বাবা বাবা, আমি ওকে আমার কাছে রেখে দেব, আমি ওকে খুব যত্ন করব, দেখবে ও এখানে খুব ভালো থাকবে। না না, ওরকম ভয়ানক দেখতে জঙ্গলি পাখিকে ঘরে রাখার কোনো দরকার নেই। একদম বাজে বায়না করবে না তো। আমার মা খুব বাজে, খুব বাজে। আহা, রাখতে যখন চাইছে তখন রাখুক না। আমি না হয় ওর জন্য একটা খাঁচা এনে দেবক্ষণ। বাচ্চা মেয়ে কি আর করবে, একটু খেলা করবে। আরে বাবা, বাঘ ভাল্লুক তো নয় যে খেয়ে ফেলবে, পাখি তো। দেখবে আস্তে আস্তে ও ঠিক মিমির খুব ভালো বন্ধু হয়ে যাবে। তোমাদের যা ইচ্ছে করো, আমার কথা তো এখানে কেউ শোনে না। আর তাছাড়া বৌদি, যদি কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাদের জানিও, আমরা ওকে এখান থেকে নিয়ে চলে যাব। তবে আশা করি এখন ওকে নিয়ে খুব একটা সমস্যা হবে না। কি মজা, কি মজা, আমার নতুন বন্ধু সুন্দরী। একেবারে সুন্দরী। হ্যাঁ হ্যাঁ বাবা, বাবা আমি ওকে সুন্দরী বলে ডাকবো, কেমন? তোমার যা ইচ্ছে হয় তাই করো। আমরা আজই ওর জন্য একটা ভালো খাঁচা নিয়ে আসবো, কেমন? বুঝলে গিন্নি, পাখিটার এখনই যা সাইজ দেখে মনে হয় পরে আরো বেশ বড় হবে, তাই একটু বড় আকারের খাঁচাই কিনলাম। কিন্তু ও তো সারাদিন কিচ্ছুটি মুখে দেয়নি। আমি আর মিমি কত চেষ্টা করলাম খাওয়ানোর, ও তো সেই গুম হয়ে বসেই আছে। তাই? তাহলে ও খায়টা কি? মা মা মা, দেখো দেখো সুন্দরী কেমন করছে। মা, প্রজাপতি। এরকম পাখি বাবা বাপের জন্মেও দেখিনি। প্রজাপতি ধরে খাচ্ছে। তখনই বারণ করেছিলাম তাই না পুষতে। নাও এবার ঠেলা সামলাও, রোজ রোজ ওর জন্য কীটপতঙ্গ ধরে নিয়ে এসো। তাই ভাবি, সকাল থেকে উনি ছোলার একটা দানাও কেন মুখে তুললেন না? পাখিটা তার মানে মাংসাশী। আমরা পাখিটাকে ধরে নিয়ে এসে কোনো ভুল করলাম না তো বিকাশ? আপাতত সেরকম কিছু মনে হচ্ছে না অনিল, তবে ও বড় না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। কাল অফিসে ফিরে গিয়ে আমাকে আরো একটু ভালোভাবে খোঁজ খবর নিতে হবে পাখিটার সম্পর্কে। এখন ওকে নিয়ে এত ভয় পেও না তোমরা, এখন তো ছোট আছে, কিছু করবে না। চলো, অনেক রাত হয়েছে, কাল আবার সকালে ট্রেনে আমাদের ফিরে যাওয়া। চলো এখন শুয়ে পড়ি। দেখতে দেখতে কেটে যায় আরো 2 মাস। পাখিটা এখন আকারে একটা বাজ পাখির মতো দেখতে হয়েছে। গায়ের রং ঘন ধূসর, ঠোঁট দুটো লম্বা ছুঁচলো, চোখ দুটো লাল রঙের। তার খিদেও যেমন বেড়েছে তেমনি বেড়েছে তার গায়ের শক্তি। সে এখন আর ওই খাঁচায় বন্দি থাকতে চায় না, সারা দিন ডানা ঝাপটায় আর ঠোঁট দিয়ে খাঁচায় মারতে থাকে। এই সুন্দরী, কি করছিস? এত ডানা ঝাপটিয়ে শেষে কি খাঁচাটাই ভেঙে ফেলবে? উফ, তোকে নিয়ে তো আর পারছি না, যত রাজ্যের ঝামেলা আমারই ঘাড়ে। মা মা, চলো না আজ সুন্দরীর জন্য আরো একটা বড় খাঁচা নিয়ে আসি। ওর বোধহয় ওখানে থাকতে অসুবিধে হচ্ছে। খাঁচা নয়, এবার ওর জন্য একটা আলাদা বাড়ি কিনে আনতে হবে। দিন দিন যা দানবের মতো দেখতে হচ্ছে, তাতে বোধহয় এবার আমাদেরই না বাড়ি ছাড়া হতে হয়। এইভাবে কেন বলছো মা? সুন্দরী আমার খুব ভালো বন্ধু, ওকে ছেড়ে আমি কোথাও যাব না, আর ওকেও আমি কোথাও যেতে দেব না। তুই চুপ কর। দিন দিন ওর রাক্ষসের মতো খাবার জোগান দিতে গিয়ে আমি হিমশিম খাচ্ছি।
এখন আবার প্রতিদিন ওনার দিনে রাতে 1 কিলো করে মাংস লাগে। আর কিরকম কারোর হাতে কোনো জিনিস দেখলেই তেড়ে যায় তার দিকে। না না, তোর বাবাকে এসব কথা আমাকে জানাতেই হবে। ওকে আর বেশি দিন এখানে রাখা যাবে না। খুব চিন্তায় পড়েছি বিকাশ, কাজে মন বসাতে পারছি না। কেন অনিল, তোমার আবার কি হলো? আরে গ্রামের বাড়ি থেকে চিঠি এসেছে। মিমির মা লিখে পাঠিয়েছে যে সুন্দরী দিন দিন একটা বড় বাজ পাখির থেকেও আকারে বড় হয়ে যাচ্ছে। ওকে আর খাঁচায় ধরে রাখা যাচ্ছে না। আর ওর খিদেও এত বেশি হয়ে যাচ্ছে যে প্রতিদিন ওর খাবার জোগান দিতে নাকি হিমশিম খেতে হচ্ছে। বুঝলে বিকাশ, ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে যাচ্ছে। ভাবছি কালকে ট্রেনেই একবার বাড়ি যেতে হবে। শোনো, কাল আমিও তোমার সঙ্গে যাব। তাহলে তো খুব ভালো হয়। তুমি সঙ্গে থাকলে বুকে একটু বল পাই। ওর এখনকার চেহারাটা আমার দেখা খুব প্রয়োজন, না হলে আমি পুরো বিষয়টা ঠিক করে বুঝতে পারছি না। কি বিষয় বিকাশ? তুমি কোন বিষয়ের কথা বলছো? সেটা আরো কিছুদিন পরে বলবো। আর হ্যাঁ, সঙ্গে আমার ক্যামেরাটাও নিতে হবে। ওর কিছু ছবি আমার চাই। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা যাচ্ছি। সেটা তাহলে আমি বাড়িতে জানিয়ে দিচ্ছি। তাহলে কাল সকালে দেখা হচ্ছে বন্ধু। ওমা, তোমরা কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। মিমির সঙ্গে সুন্দরী বেশ মিলেমিশে গেছে দেখছি। বৌদি, পাখিটা যে 2 মাসে এত বড় হয়ে যাবে ভাবতেই পারিনি। দেখি ওর একটা ছবি তুলে নি। সুন্দরী, সুন্দরী, দাঁড়া দাঁড়া বলছি, চলে আয় এদিকে। কি ভয়ঙ্কর ডাক! কোনো পাখির ডাক যে এত ভয়ঙ্কর হতে পারে তা নিজের কানে না শুনলে বিশ্বাস করতে পারতাম না। ব্যাপারটা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো। ও হঠাৎ বিকাশের দিকে ওইভাবে তেড়ে গেল কেন? আমার সন্দেহই তাহলে সঠিক। কিসের সন্দেহ বিকাশ? আমি এখন আসি, কাল আমি আবার আসবো। আমার কিছু কাজ বাকি আছে, সেগুলো হয়ে গেলে আমি আবার কাল আসছি। বিকাশ, কাল বললে না তো তুমি ঠিক কি সন্দেহ করেছো? তুমি কি কিছু জানতে পেরেছো? অনিল, অনেকটাই জেনেছি। তাই তো আজ সকালে আবার আমি তোমাদের বাড়িতে এলাম। পাখিটা যখন ঘুমোচ্ছিল ওর কিছু ছবি আর শব্দ আমার এই ডিজিটাল ক্যামেরায় রেকর্ড করে নিয়েছি। এবার আমার শেষ কাজটা বাকি আছে। তুমি যে কি বলছো বিকাশ, আমি কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবে বুঝবে, আর একটু অপেক্ষা করো, সব বুঝতে পারবে। কি হলো বিকাশ, এইরকম অবস্থা কেন তোমার? এই দেখো, এই দেখো, কাগজটা পড়ো, তাহলে নিজেই বুঝতে পারবে। দেখি দেখি কাগজটা দেখি। কিছুদিন ধরে আটপুরা গ্রামে এক বিচিত্র প্রাণীর আগমনে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘরে ঘরে ছাগল, মুরগি, বাছুর মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। ভয়ে সকালে কেউ বাড়ি থেকে বেরোচ্ছে না। এমনকি গতকাল একজন মানুষও নিখোঁজ হয়েছে। স্থানীয় সূত্রে খবর পাওয়া গেছে, সে কি, এ তো আমাদের গ্রামের কথাই লিখেছে। কিন্তু তুমি কি এখনো কিছু বুঝতে পারছো না কেন এরকম হচ্ছে? এবার কিছু একটা করতেই হবে বিকাশ। এইভাবে আর বেশি দিন চলতে পারে না। আমি কালই। কাল নয়, আজই, আজ রাতেই যেতে হবে। আমি খবর নিয়েছি, রাত 8টায় একটা ট্রেন আছে, আমরা ওই ট্রেনেই যাব। বাড়িতে মিমি আর বৌদি একা আছেন, ওদের কিছু হবার আগেই। না না না, কিছু হবে না, কিছু হবে না। আজই যাব। শোনো অনিল, আমি এখন বাড়ি যাচ্ছি। রাতে স্টেশনে দেখা হচ্ছে। আমি আমার সঙ্গে রিভলভারটাও নিয়ে নেব। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার বিকাশ, তোমার আসতে এত দেরি হলো যে? আমি তো চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত দেরি করছো কেন? হ্যাঁ, ওই যে ছবিগুলো তুলেছিলাম আর ভয়েস রেকর্ড করেছিলাম, সেগুলো নিয়ে একটু মিউজিয়ামে গিয়েছিলাম, তাই এখানে আসতে একটু দেরি হয়ে গেল। মিউজিয়াম? কেন, ওখানে আবার কি আছে? আরে সব বলবো, আগে চলো ট্রেনে উঠি। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বাড়িতে পৌঁছতে হবে। এইভাবে কেন বলছো? আরে না না, এমনি কিছু না।
মিমি আর বৌদি একা আছেন তো, তাই চিন্তা করো না, ওদের কিছু হবে না। মিমি, মিমি, এদিকে আয়, এদিকে আয়, কোথায় চলে গেলি? আর বলো না, যেদিন থেকে ওই সুন্দরী চলে গেছে সেদিন থেকে তোমার মেয়েও খাওয়া দাওয়া ছেড়ে মন খারাপ করে বসে আছে, আর খালি বলছে আগে সুন্দরী আসুক তারপরে ও খাবে। আচ্ছা বৌদি, সুন্দরী ঠিক কবে গেছে বলো তো? এই তো 2 দিন আগে হঠাৎ কি হলো কি জানি, মিমির সঙ্গে উঠোনে খেলছিল, পাশের বাড়ির বিট্টুর ছাগলটা আমাদের বাগানে চলে আসে, ওকে দেখে সুন্দরী তেড়ে যায়, আর মিমি তখন এক ধমক দিয়ে ওঠে। সেই যে ধমক খেয়ে সুন্দরী উড়ে চলে গেল, আজও তার কোনো পাত্তা নেই। আর এদিকে মিমিও শুধু বলছে যে ওর জন্যই নাকি সুন্দরী বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, সেই থেকেই মন খারাপ করে বসে আছে। মিমি, মিমি, এদিকে এসো, এদিকে এসো, দেখো দেখো, তোমার বাবা তোমার জন্য প্রিয় পুতুল এনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি যে হবে বিকাশ বাবু, এদিকে গায়ে শুনছি কি সব অদ্ভুত ঘটনা ঘটছে, কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। তুমি চিন্তা করো না বৌদি, যাতে সব ঠিক হয়ে যায় সেই জন্যই এসেছি, আশা করি এবার সব ঠিক হয়ে যাবে। বাঁচাও, বাঁচাও, মেরে ফেললো, মেরে ফেললো, মেরে ফেললো। কে কে ওখানে? কার যেন চিৎকার শুনতে পেলাম মনে হলো। অনিল বাবা, বাড়িতে আছো? একটু দরজাটা খুলবে, খুব বিপদে পড়ে এসেছি। ও অনিল, অনিল বাবা। কি কি হয়েছে, কি হয়েছে হারু কাকা? ওই ওই দস্যু পাখিটা এসে আমার ছেলে বদ্রুকে ধরে নিয়ে চলে গেল। ওগো ওগো, আমার বদ্রুকে বাঁচাও অনিল, ও আমার বদ্রুকে বাঁচাও, আমার বদ্রুকে বাঁচাও। কি হবে, কি হবে এবার বিকাশ? কোথায় খুঁজবো এখন ওকে? আমি ফরেস্ট অফিসে অলরেডি খবর দিয়ে দিয়েছি, ওরা আর কিছুক্ষণের মধ্যেই এসে যাবে। ততক্ষণ চলো আমরা ওই বাঁশবনের দিকটায় যাই। যদি খুব ভুল না করি তাহলে পাখিটা ওই বাঁশবনের আশেপাশেই কোথাও আছে। একটু দাঁড়াও, আমি আমার রিভলভারটা নিয়ে আসছি। বদ্রু, ও বদ্রু, আমার বদ্রু রে, কোথায় গেলি বাবা, কোথায় গেলি বাছা আমার বদ্রু, 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 শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ তুমি? দাঁড়াও দাঁড়াও, এইভাবে হবে না। বাছা, বাছা আমার, ভালো আছিস বাবা? ভালো আছিস? ওই রাক্ষসের পাখিটা কিছু করেনি তো বাবা? কিছু করেনি তো? আমার আমার মাথায় লেগেছে, ওপর থেকে ছুঁড়ে ফেলেছিল, খুব ব্যথা করছে। ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবার ব্যবস্থা করতে হবে। আমি বন দপ্তরকে খবর দিয়েছি, ওরা এক্ষুনি এসে পড়বে। হারু কাকা, আপনি বরং বদ্রুকে নিয়ে একটু বসুন। তুমি আবার এখানে এলে কেন? কি করব, সারা গায়ে লোকজনের নানান রকম কথা শুনে তোমার মেয়ে আসার জন্য এমন কান্নাকাটি শুরু করলো যে ওকে না নিয়ে আর আসতে পারলাম না। সুন্দরী, সুন্দরী, কি হলো তোর? ওকে কেন মারলে? ও তো কোনো ক্ষতি করেনি, কেন মারলে ওকে? ওর কিচ্ছু হয়নি মিমি, তুমি কেঁদো না, একদম ঠিক আছে। ওকে ঘুম পাড়ানি গুলি করা হয়েছে, ওর ঘুম ভেঙে গেলে আবার ঠিক হয়ে যাবে, কেঁদো না। থ্যাংক ইউ মিস্টার বিকাশ, আমরা অনেকদিন ধরে এর খোঁজ করছিলাম। আসলে এই বিরল প্রজাতির পাখিদের নিয়ে আমাদের একটা টিম গবেষণা করছে, তারই মধ্যে একটা হলো এই পাখিটা। কি করে যে এখানে চলে এলো জানি না। এনিওয়ে, থ্যাংক ইউ ফর কোঅপারেশন।
অফিসার, ইটস মাই প্লেজার। এটা তো আমাদের কর্তব্য। আসলে পাখিটা ভুল করে আমাদের সঙ্গেই চলে এসেছিল, তখন আসলে বুঝতে পারিনি যে এতটা সমস্যা হবে। পরে যখন বুঝতে পারলাম তখন আর দেরি না করে খবরটা আপনাদের জানাই। আশা করি না বুঝে করা এই ভুলটা ক্ষমা করে দেবেন। ও ওয়েল, ক্ষমা করতে পারি, তবে একটা শর্ত আছে। শর্ত? বলুন অফিসার। 1 কাপ কফি ডেউ রইল। নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি কি করে জানলে যে পাখিটা এই ধরনের কিছু একটা অঘটন ঘটাতে পারে? আসলে পাখিটাকে বড় অবস্থায় দেখে আমার সন্দেহ হয়েছিল। গত বছর এই পাখির উপর একটা ডকুমেন্টারি ছবি বানিয়েছিলেন ডক্টর হ্যারি স্যামুয়েল। তার ছবির পাখির সঙ্গে ভীষণ মিল লেগেছিল এই পাখিটির। ইংরেজিতে এদের বলা হয় আর্কটিক স্কুয়া, বাংলায় যাকে বলি আকাশের দস্যু। সবার কাছ থেকে খাবার জিনিস ছিনিয়ে নেওয়াই এদের স্বভাব। তাই ও সেদিন আমার হাতে ক্যামেরা দেখে ওইভাবে দৌড়ে এসেছিল, আর তখনই সন্দেহটা আমার গভীর হয়। আর সেই জন্যই আমি মিউজিয়ামে গিয়েছিলাম ওদের সম্পর্কে বিশদে জানার জন্য। ওখানেই জানতে পারি এদের সব শক্তি থাকে ওদের ডানার মধ্যে। তাই আমি ওর ডানাতেই গুলি করেছিলাম। বাবা, একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এ কদিন যা গেল। হ্যাঁ, নিমি কোথায়? ওকে দেখছি না তো। সারাটা রাত ধরে কেঁদেছে মেয়েটা, এখন তাই ঘুমিয়ে পড়েছে। যাক, আর কোনো চিন্তা করতে হবে না। সব ভালো তার, শেষ ভালো যার। ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা? হ্যাঁ, পড়াশুনো ঠিক করে করছো তো? না না, শুধু গল্প শুনলে হবে না, পড়াশুনো মন দিয়ে করতে হবে। এসো, আজ তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে এসেছি। বেচারাম মান্না নিতান্তই ভালো লোক, সৎ, নিষ্ঠাবান, আদর্শ পুরুষ। তিনকুলে থাকার বলতে এক দুঃসম্পর্কের পিসি। দীর্ঘদিনের কাঠের ব্যবসা, বেশ সচ্ছল পরিবার। কিন্তু তার এবং তার স্ত্রীর জীবনে একটাই দুঃখ, তাদের কোনো সন্তান নেই। হেন পীর বাবার দরগা নেই, হেন মন্দির নেই যেখানে মান্না পরিবার তাদের আকুতি জানাননি। এমন কোনো তাবিজ নেই যে তারা ধারণ করেননি। কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি। শেষে মান্নাবাবুর বউয়ের বাবা ভোলানাথের প্রতি কঠোর ব্রত পালনের ফলস্বরূপ তাদের জীবনে খুশির কারণ হয়ে বিরাজমান হন তাদের একমাত্র সন্তান। আরে দাঁড়াও দাঁড়াও, এ কি হচ্ছে? সবাই এইভাবে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে কেন? চলো তো দেখি বিষয়টা কি। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না না, ওরে কে কোথায় আছিস? শিগগিরই আয় রে বাবা, ওর মুখে ঠান্ডা জলের ছিটা দে। বেচারা টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। কই গো, সব গেলে কোথায়? হ্যাঁ, আরে এতদিন পর বাড়িতে ছেলে এলো, কোথায় শাঁখ বাজবে, উলু দেবে তা নয়, একেবারে নিশ্চুপ নিঝুম বাড়ি। বলি, ও মান্না বাবু, মান্না বাবু।
বলুন বলুন চাটুর্য মশাই, কেমন আছেন? আরে আমার কথা ছাড়ুন মশাই, এখন তো আপনার খবর জানার পালা। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা আপনি আপনি বসুন, আমি দেখছি। যাক বাবা, আমার পটকাটা তবুও একটা খেলার সঙ্গী পেল। এই পাড়ায় এই একটাই ছেলে ছিল, এবার বেচার ছেলের সঙ্গে ও একটু খেলতে পারবে। বলতে বলতেই বেচারা মোর ছেলেকে কোলে নিয়ে আসে। আরও সেই দিকে তাকিয়ে মুখ হা হয়ে যায়। তার চোখ দুটো বড় বড় বড়ির মতো, নাক নেই, শুধু দুটো ফুটো, কান কুলোর মতো বড়, গায়ের রং একেবারে ব্ল্যাক ডায়মন্ড, আর সাধারণ বাচ্চার তুলনায় একটু বেশি লম্বা আর রোগা। কে 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 কে? বাবা ভোলানাথের কৃপায় এই সন্তান পেয়েছিল বলে বেচারাম তার নাম রাখল ভোলানাথ। যদিও বেচারাম বা তার বউ কেউ মন থেকে এই সন্তানকে মেনে নিতে পারেনি। যতই হোক, হাজার মানত করার পর পাওয়া নিজের সন্তান, তাই তাকে ফেলেও দিতে পারেনি। এইভাবে অনাদরে অবহেলায় ধীরে ধীরে বড় হতে থাকে ভোলানাথ। আর যতই সে বড় হতে থাকে ততই বাড়তে থাকে তার কীর্তিকলাপ। নেপাদের বাড়িতে আজ কেউ নেই, যাই ওদের বাগানে গিয়ে একটু পেট পুজো করে আসি। 5 ফুট উঁচু পাঁচিল এক পা দিয়েই পেরিয়ে গেল। হাত দিয়ে উঁচু আম গাছ, জাম গাছ, লিচু গাছ থেকে ফল পেড়ে খেতে থাকলো। পুকুর থেকে হাত ডুবিয়ে মাছ ধরে কর্মরিয়ে চিবিয়ে খেয়ে নিল। আশেপাশের পাখি, কাঠবেড়ালি, কুকুর সবাই ওকে দেখে ভয়ে যে যার বাসায় লুকিয়ে পড়ল। খাবার পর একটা বড় ঠেকুর তুলল। আজকের দুপুরের ভোজটা বেশ ভালোই হলো। যদি এরকম পেট পুজো হয় তাহলে দুদিনে আমার পেটও নেপার বাবার মতো গণেশের পেট হয়ে যাবে। এই কে রে? কে রে? আমার বাগানে কে? এক্ষুনি বেরো বলছি। এই রে, নেপার বাবা মনে হচ্ছে। যাই বাবা, পালাই। বলেই এক পা দিয়ে 5 ফুট উঁচু পাঁচিল টপকে যেই বেরোতে যাবে, অমনি হুড়মুড়িয়ে পাশের কলা গাছ শুদ্ধ উল্টে পড়ে সোজা পুকুরে। নেপার বাবা দৌড়ে আসে। এই কে 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 ওখানে কে? সেই হাসি দেখে নেপার বাবার আর তার বাড়ির লোকের 1 মাস অবধি হাসি বন্ধ হয়ে যায়। কারণ নেপার বাবা এতটাই ভয় পেয়ে যায় যে তার মুখ দিয়ে 1 মাস আর কোনো কথাই বেরোয়নি। বেচারাম আর তার বউ দিন দিন তার ছেলের জন্য অতিষ্ঠ হয়ে ওঠে। না, আর পারছি না। প্রতিদিন, প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা
সেও আমাকে বলে কি না যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক, আসুক একবার, আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি, যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। বেচারা চুপ করে থাকে। বাইরে থেকে সব কথা শুনছিল ভোলানাথ। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না, কেউ জানবে না, সেরকম কোনো জায়গায়। ভালো থেকো তোমরা। এই বলে ভোলানাথ চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। সেদিন ছিল অমাবস্যার রাত। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ভোলানাথ। মনে কষ্ট, তাই গান গাইছে মনের দুঃখে। আমি হলাম মিস্টার ভোলানাথ, কেউ দেয় না আমার সাথ। কিম্ভূত কিমাকার দেখতে, কিছুই তো পারিনি কো আমি শিখতে। হায় 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 হায়, ভূতেরাও ভয় পায়, এতটাই খারাপ দেখতে। আমি হলাম ভোলানাথ। এই রাত দুপুরে বেসুরো গান গেয়ে আমার ঘুমটার 12টা 5 বাজিয়ে দিলি। কে? আগে আমি ভোলানাথ। আপনি কে? কোথায় আছেন? দেখতে পাচ্ছি না তো আপনাকে। আমি হলাম বেটে ভূত। আরে ওপরে দেখছিস কি? নিচে 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 তাকা। এরকম ঢেঙা ছেলে মানুষ বাপের জন্মে তো দূরের কথা, মরার পরেও দেখিনি। বাবা, এখানে তো তোকে ভূত আর আমাকে মানুষ মনে হচ্ছে রে। আরে তুমি এখানে এত রাতে কি করছো? আরে এটা তো আমারই জায়গা, আমার বাড়ি। আমার বাড়িতে আমি থাকবো না? ও তাই বুঝি? তা তোমার বাড়ি কোথায়? ওই যে দেখছিস ছোট পাম গাছ, ওটাই আমার বাড়ি। বেটে তো, তাই খুব বেশি ওপরে উঠতে পারি না। কিন্তু তুমি এখানে এলে কি করে? সে অনেক কথা, আমার দুঃখের কথা। কি আর বলবো তোকে? তার চেয়ে বরং তুই তোর কাহিনী বল। জ্যান্ত অবস্থায় এই মরার দেশে কেন এলি? তাহলে শোনো। না না না, এ হতে পারে না। কিছুতেই আমি এই বিচ্ছিরি দেখতে ছেলেকে আমার ছেলে বলে মেনে নেব না। বাবা ভোলানাথ, শেষে তোমার মনে এই ছিল, সবাইকে সুন্দর সন্তান দাও, আর আমার বেলাতেই এমন বিচ্ছিরি কদাকার দেখতে ছেলে দিলে। না
টানা 3 মাস না খেয়ে এক ঘরে থেকে বাবার পুজো করে তবে কিনা ছেলের মুখ দেখার সৌভাগ্য পেল। আর দেখো অদৃষ্ট, এরকম কদাকার কিম্ভূতের মতো ছেলে দেখে এখন নিজেই বারবার ভিড়মি খাচ্ছে। তা কই আমাদের পাড়ার নতুন অতিথি? একটু নিয়ে আসুন বাইরে, মুখ দেখি। এই দেখুন না, হরেনের দোকানের নতুন গুড়ের সন্দেশ নিয়ে এসেছি। আর আপনি মশাই এরকম অপরাধীর মতো মুখ শুকিয়ে বসে আছেন কেন? কেন কেন যে সেটা বুঝতে পারছি না। না মানে মানে ওই ওই আসলে অনেক ধকল গেল তো। আচ্ছা আপনি আপনি বসুন, আমি দেখছি। কে 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 কে? আর পারছি না। প্রতিদিন প্রতিটা দিনই আমাকে এই ছেলের জন্য সবার কাছে মুখ ঝামটা খেতে হচ্ছে। পাড়ার এমন একটা লোকও বাকি নেই যে আমাকে মুখ ঝামটা শোনায়নি। এমনকি ওই চায়ের দোকানের জগা, সেও আমাকে বলে কিনা যে আমার ছেলে চোর, চুরি করে ওর সব বিস্কুট খেয়ে নিচ্ছে। ছি 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 ছি, মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আজ আসুক, আসুক একবার। আজ ওরই একদিন কি আমারই একদিন। ভালো কথা বলছি, তাড়িয়ে দাও ওই ছেলেকে। ওই রকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। ওই দিনগুলোর কথা মনে আছে তো গিন্নি? যেদিন সন্তানের মুখ দেখবে বলে হন্যে হয়ে সব ঠাকুরের কাছে মাথা ঠুকেছ। আজ আমার সন্তান রূপে গুণে আর 5 জনের মতো হতে পারেনি বলে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবার কথা বলছো। তুমি তাহলে তোমার আদরের সন্তানকে কোলে বসিয়ে পুজো করো। আমি কিন্তু ওর কোনো দায়িত্ব নিতে পারবো না। ওই রাক্ষসের মতো মিনিটে মিনিটে খাবারের যোগান দিতে আমি আর পারছি না। হয় ওর অন্য কোথাও ব্যবস্থা করো, না হলে আমাকে মুক্তি দাও। আমার জন্য আমার বাবা মাকে কত কথা শুনতে হয়। ওদের জীবনের সুখ শান্তি সব আমি নষ্ট করে দিচ্ছি। না, আমি আর এখানে থাকবো না। এখান থেকে অনেক দূরে চলে যাব, যেখানে আমায় কেউ চিনবে না। এই হলো আমার দুঃখের কাহিনী। আমার জীবনের কাহিনীও অনেকটা তোমার মতোই। বেটে ছিলাম বলে সবাই বামুন বলে খেপাত। সংসারে থাকার মধ্যে ছিল বাবা। হঠাৎ একদিন ঝড়ের রাতে বাবার মাথায় বাজ পড়ে সেও মরে গেল। তারপর আমি নানা জায়গা ঘুরতে ঘুরতে শেষে সুযোগ পেলাম পরশুরামের ড্যান্স সার্কাসে। সেখানে জোকারের কাজ করতে শুরু করলাম। সেও আমার কপালে সইল না। ভুল করে কেউ বাঘের খাঁচার ছিটকিনি খুলে রেখেছিল। ব্যাস, পড়বি তো পর আমার সামনেই এসে পড়ল। তবে হ্যাঁ, মরবার আগে আমি বাঘকেও কষিয়ে 2 থাপ্পড় বসিয়ে দিয়েছিলাম। সেই জন্য ওই সার্কাসে আমার নাম হয়ে যায় বাঘ মারা জোকার। আমার নামে ওরা একটা মূর্তিও বানিয়েছে। বাহ বাহ, তোমার তো তাহলে খুব সাহস দেখছি। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম হলো বেচু। আমাকে সবাই বেটে বেচু বলে ডাকতো। আমি তাহলে তোমাকে বেচুদা বলেই ডাকবো। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু তুই কি এখানেই থাকবি বলে ঠিক করেছিস নাকি? হ্যাঁ, আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই ও বেচুদা। তাই তোমরা যদি থাকতে না দাও, তাহলে আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে। কিন্তু তুই এই গাছে গাছে থাকবি কি করে?
ও আমি ঠিক ম্যানেজ করে নেব। আমি এমনিতেও তো দেখতে ভূতের মতোই, তোমাদেরই একজন মনে হয়। আর ওই 7 ফুট লম্বা হওয়ার জন্য গাছে চাপতেও আমার বিশেষ অসুবিধা হবে না, বুঝলে? তাই ও নিয়ে কোনো চাপই নিও না। তোকে দেখে অনেক ভূতেও লজ্জা পাবে। কি যে বলো তুমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর সঙ্গে আমাদের এখানকার বাকি মেম্বারদের আলাপ করিয়ে দিই। হ্যালো হ্যালো, হাউ আর ইউ, হাউ আর ইউ? বাবা, ভূতেও আবার ইংরেজি বলে? তোমাদের এখানে কি সবাই ইংরেজ ভূত আছে? এখন ভূতেদেরও রেভলিউশন চলছে। ভূত মানেই এখন শুধু ন্যাকা ন্যাকা গলার কথা বলা বা চোখ লাল করে ভয় দেখানো নয়, আমাদেরও সমাজের অনেক কাজে যোগ দিতে হয়। কত লোকের ভবিষ্যৎ বলার জন্য আমাদের ডাকা হয়, আবার কারোর দীর্ঘদিনের অসুখ সারিয়ে দেবার জন্য আমাদের ডাকা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষার লোকজন থাকে, তাই আমরাও নিজেদের আপডেট করছি। বাহ, খুব ভালো। আমিও তোমাদের একজন হতে পেরে খুব খুশি। আমরাও খুশি। আজ থেকে তুমি হবে আমাদের গানের মাস্টার মশাই। সত্যি? গানখানা কিন্তু খাসা গেয়েছিলে। আরেকটা গান গাও না। আরেকটা গান গাও না। আচ্ছা আচ্ছা, গাইছি, শোনো। আহা কি আনন্দ নতুন ভূতের দেশে, নানা রকম তাদের নানান রঙের বেশে। দেখো দেখো কত শত ভূতের সমাহার, নেড়া রোগা মোটা বেটে ভূতের কি বাহার। আহা ভূতের কি বাহার। খুব ভালো। কিন্তু তুই যে এখানে চলে এলি, তার বাড়ির লোকেরা চিন্তা করবে না তো? না না, ওরা আমার মতো বিচ্ছিরি দেখতে ছেলের জন্য লজ্জায় কারো কাছে মুখই দেখাতে পারে না। তুমি আমাদের ছেড়ে যেও না। ওই যে পুকুর পাড়ে লম্বা শ্যাওড়া গাছটা দেখছ, আজ থেকে তুমি ওখানেই থেকো। আর এখানে পুকুরে অনেক মাছ আছে, গাছে ফল আছে, তোমার খাসা খাওয়া দাওয়া হবে, কোনো অসুবিধে হবে না তোমার। তোমাদের মতো এত ভালো বন্ধু পেয়েছি, আর কি কেউ যায় তোমাদের ছেড়ে? মানুষরা আমাকে যতটা ঘেন্না করেছে, তোমরা আমাকে ততটাই ভালোবাসা দিয়েছো। তাই আজ থেকে আমি তোমাদেরই একজন। এইভাবে এক অলৌকিক পৃথিবীতে নিজের লৌকিক জীবনের আসল ছন্দ খুঁজে পেয়েছিল ভোলানাথ। আসলে বাবা ভোলানাথের আশীর্বাদে নন্দী ভৃঙ্গীদের সঙ্গেই তার জীবন অতিবাহিত হতে থাকে। এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধনসম্পত্তির কোনো অভাব নেই, নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মনমরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়।
আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ। এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই, কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো, বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে। কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখি কি এরা ধরতে পারে না, তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না। আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব মহারাজ। এই প্রাসাদ, এই রাজকার্য, সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ এই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজপোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন। এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আসছি রানী, আমি আসছি তোমাদের কাছে, আমি আসছি। আমি 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 কোথায়? তোমরা
তোমরা কারা? মাথাটা খুব যন্ত্রণা করছে। ও ও আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। উমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না। তোমরা খুব ভালো, খুব ভালো। সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে না। এগুলো কি খাবার? উমা, কি খাবার মানে? রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? নাম? হ্যাঁ, নাম। মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না, এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ, রাজামশাইকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আর একজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে।
দেখো এই হলো আমাদের আরেকজন বন্ধু বুলবুলি। পাখি পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না। ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে। ওকে এখন ছেড়ে দে, তুই দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায় তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান ফুল পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না। ও তাই বুঝি? সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না। আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে শুধু কাঁদালাম? না না না, এটা আমি ঠিক করলাম না। আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ দুঃখ অভিমান আছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি কাল সকালেই সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। তুমি কোথায় যাচ্ছ? না না, কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল? সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখি আর একটু অপেক্ষা করে যদি পাখিটা ফিরে আসে তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আর যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো
কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই। ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনোদিন তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! এই কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাগ। মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই মজা হচ্ছে, মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি অজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে। যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো? আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না। রামের কিচ্ছু হবে না, ও যেখানেই থাক ভালো থাকবে। ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ। এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়। রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পূর্ব। চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম। যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! দাদা, দাদা, ভালো বন্ধু, দাদার কথা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ, আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই? রাজা মশাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে
কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। কি মজা, বুলবুলি চলে এসেছে। দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয়